প্রিয় ছাত্রছাত্রী, অনলাইন ক্লাস ভিডিও নাম্বার 42। আজকের টপিকস বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য। এটা নিয়ে আমরা আলোচনা শুরু করব। এই আলোচনা শুরু করার প্রথমেই আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে জীববৈচিত্র্যের একটা ডেফিনেশন বা সংজ্ঞা আমাদেরকে করে নিতে হবে। তো আমি জীববৈচিত্র্যের সংজ্ঞায় সাঁতরার বই থেকে আমি পড়ছি। বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে অথবা পরিবেশে কিংবা বাসস্থলে জীবের মধ্যে যেসব বিভিন্নতা দেখা যায় তাকে এক কথায় জীববৈচিত্র্য বলে। জীববৈচিত্র্য বলা হয়। বৈচিত্র্য অর্থাৎ ভ্যারাইটি। আমরা ভ্যারাইটি শব্দটার সঙ্গে খুব পরিচিত। দোকানেও গেলেও আমরা বলি যে আর ভ্যারাইটি আছে, দোকানে গিয়েও বলি, মানে বিভিন্নতা আছে। তুমি যে একই ধরনের পোশাক দেখাচ্ছ, তোমার আর কি অন্য কোয়ালিটি আছে, অন্য কি আছে, এটা আমরা জানতে চাই। তো জীবদের মধ্যে বৈচিত্র্য অর্থাৎ মানে একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় কত ধরনের উদ্ভিদ, কত ধরনের প্রাণী বসবাস করছে, সবগুলোকে একত্রে সেখানকার জীববৈচিত্র্য বোঝাবে। অর্থাৎ জীবমণ্ডলের বিভিন্ন বাস্তুতন্ত্রে অবস্থিত, বাস্তুতন্ত্র মানে একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকা হবে। বিভিন্ন প্রজাতির অসংখ্য উদ্ভিদ প্রাণী, সে উদ্ভিদ প্রাণীগুলো যত ক্ষুদ্রই হোক না কেন, তাদের মধ্যে যে বিভিন্নতা, তাদের মধ্যে যে বৈচিত্র্যতা, তাকেই একত্রে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলা হয়। আমি যেরকম প্রান্তিকের বই থেকে দেখি ডেফিনেশনে কী লিখছে। প্রান্তিকের বইয়ের অবশ্য এখানে জীববৈচিত্র্যের সংজ্ঞা দেওয়া হয়নি, লেখা আছে যে কোনো একটা নির্দিষ্ট স্থানে অবস্থিত বিভিন্ন প্রকার জীবের প্রজাতিগত, আন্তঃপ্রজাতিগত, বাস্তুতান্ত্রিক বিভিন্নতা বৈচিত্র্যকে ওই সময়ে ওই স্থানের জীববৈচিত্র্য বলে। এই ডেফিনেশনগুলো আমরা দেখব একটা বইয়ে, যেখান থেকে আমাকে ভালো লাগবে সেখান থেকে একটা ডেফিনেশন করব। তাহলে আজকের আলোচ্য বিষয় বুঝতে পারা যাচ্ছে, আমরা উদ্ভিদ এবং প্রাণীকুলের মধ্যে যে বিভিন্নতা রয়েছে সেটা নিয়ে আমাদের আলোচনা। তো এই আলোচনা শুরু করলাম, কিন্তু আজকে দ্বিতীয় বিষয় যেটা আছে সেটা হচ্ছে জীববৈচিত্র্যের গুরুত্ব বা ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি। জীববৈচিত্র্যের গুরুত্ব অর্থাৎ এই জীবদের মধ্যে যেই বিভিন্ন বৈচিত্র্য আছে, এর গুরুত্ব কী, এই গুরুত্বটাকে আমরা আলোচনায় নিয়ে আসব। প্রথমে আমি চলে যাই যে আমরা এই প্রশ্নগুলো এখন আগের মতো আর আসে না, কিন্তু আগের অনুযায়ী থাকতে গেলে হয়তো বলবে যে জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো বা জীববৈচিত্র্যের উল্লেখযোগ্য গুরুত্ব লেখো, এই ধরনের প্রশ্ন আসতে পারে। যেমন একটা প্রশ্ন আছে, রায়ান মার্টিনে পড়েছিল, দেখছি আমি 383 পৃষ্ঠায় রয়েছে ওটা। এটা মালদা জিলা স্কুল থেকে প্রশ্নটা হয়েছে। তাতে লেখা আছে, মানব জীবনে জীববৈচিত্র্যের গুরুত্বগুলি আলোচনা করো। 2016 সালে, আর মাধ্যমিক পরীক্ষা 18 সালেও পড়েছে, কিন্তু এটা পড়েছে। তো এখন যাই পড়ুক, 3 মার্কের বেশি দেবে না। সেক্ষেত্রে আমি অ্যান্সার কী করে লিখব
আমি পরে আলোচনা করছি। তা আমরা একটা হেডলাইন দেব, জীববৈচিত্র্যের গুরুত্ব দিকে দিয়ে লিখব, জীববৈচিত্র্যের উল্লেখযোগ্য গুরুত্বগুলি নিম্নরূপ। বলে 1 নম্বর পয়েন্ট করব আমরা খাদ্য উৎপাদন। তো আমরা একসঙ্গে লিখতে পারি, আর যদি আমরা এইটাকে একটু পয়েন্ট করে নিই যে উদ্ভিদের ভূমিকা এবং প্রাণীর ভূমিকা, দুটো প্যারা করি তো ভালো হয়। কারণ যদি এমনই প্রশ্ন চলে আসে যে খাদ্য উৎপাদনে জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো, ওটাতেই 2 মার্কস দিয়ে দিয়েছে, তাহলে আমার এই পয়েন্টগুলো তখন কিন্তু কাজ দিয়ে দিবে। শুধু ওইটাই পড়ে যেতে পারে। ইদানিং যা প্রশ্নের ধরন, তাতে এইরকম প্রশ্ন চলে আসছে। তো খাদ্য উৎপাদনে জীববৈচিত্র্যে এগুলো করার জন্য আমি সাঁতরার বইও দেখতে পারি, প্রান্তিক দেখতে পারি, ছায়াও দেখতে পারি, সব প্রায় একই কথা লেখা আছে। যারা বেশি পয়েন্ট করে লিখেছে ওই বইটা বেশি ভালো। তো আমি এখানে বলার চেষ্টা করি খাদ্য উৎপাদনে জীববৈচিত্র্যের গুরুত্ব। 1 নম্বর পয়েন্ট আমি করলাম উদ্ভিদের ভূমিকা। তা আমি লিখব এটা, সবুজ উদ্ভিদেরা খাদ্য সংশ্লেষ করে তাদের বিভিন্ন অঙ্গে সঞ্চিত রাখে। সেই খাদ্য মানুষসহ সমস্ত প্রাণী ভক্ষণ করে। কৃষিক্ষেত্রে নানা রকম ফসল যেমন ধান, গম, ভুট্টা, ডাল ইত্যাদি নানা রকম ফসল, নানা রকম ইত্যাদি জীববৈচিত্র্য দ্বারা উৎপাদিত হয়, যা মানব জাতি ব্যবহার করে থাকে। এটা আমি উদ্ভিদের ভূমিকা লিখে দিলাম। এরপরে যদি প্রাণীর জন্য লিখি তো লিখব প্রাণীজ খাদ্য যেমন দুধ, ডিম, মাংস, ঘি, তেল, বিভিন্ন শাকসবজি, বিভিন্ন ফলমূল সমস্তই আমরা আমি একটু ভুল করলাম, প্রাণী বৈচিত্র্য থেকে বলতে গিয়ে আমি আবার এটাকে রিপিট করি, একটু ভুল করলাম, আমি এটাকে আবার রিপিট করি। প্রাণী বৈচিত্র্য থেকে আমরা বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী পেয়ে থাকি, যেমন মাছ, বিভিন্ন জলজ প্রাণীরা মানুষে খায়, পোলট্রি, পাখি, মাংস, দুধ, বিভিন্ন রকমের তেল, ঘি ইত্যাদি খাদ্য সামগ্রী আমরা প্রাণী বৈচিত্র্য থেকে পেয়ে থাকি। এটাকে 2 পয়েন্টে 2টা প্যারা করে লিখে নেবে। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ড্রাগ ও ঔষধ প্রস্তুতিতে। এটাকেও আমরা উদ্ভিদের ভূমিকা এবং প্রাণীর ভূমিকা করে লিখতে পারি, উদ্ভিদের ভূমিকা, প্রাণীর ভূমিকা করে লিখতে পারি। ড্রাগ ও ওষুধ প্রস্তুতিতে, তো আমরা ড্রাগ ও প্রথমে উদ্ভিদের ভূমিকা লিখি। ড্রাগ ও ঔষধ প্রস্তুতিতে, অর্থাৎ মানুষের রোগ নিরাময়ে ও স্বাস্থ্য রক্ষায় ভেষজ উদ্ভিদের ভূমিকা অপরিসীম। যেমন সর্পগন্ধার মূল থেকে রেসারপিন, সিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন, ধুতুরা গাছের পাতা ও ফল থেকে ডাটুরিন, বাসক গাছের পাতা থেকে ভ্যাসেসিন, রেসারপিন উচ্চ রক্তচাপ, কুইনাইন ম্যালেরিয়া, ডাটুরিন হাঁপানির ঔষধ হিসাবে ব্যবহার হয়। তো এটা আমরা উদ্ভিদ থেকে পেলাম। এবার প্রাণীদের ভূমিকা যদি লিখি, তাহলে প্রাণী বৈচিত্র্য থেকে প্রাণীদের দেহাংশ বিভিন্ন ঔষধ প্রস্তুত হয়ে থাকে, যেমন সাপের বিষ থেকে ল্যাকেসিস, মৌমাছির বিষ থেকে এপিস, এগুলো উৎপন্ন হয় যা আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে থাকে। এই 2টো পয়েন্ট করে নিলাম, তো আমার সুবিধা হয়ে যায়। উদ্ভিদের ভূমিকা, প্রাণীর ভূমিকা হয়ে গেল। এরপরে আমি চলে যাব আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে জলবায়ু নিয়ন্ত্রণ, আবহাওয়া নিয়ন্ত্রণ।
এই আবহাওয়া নিয়ন্ত্রণটা পড়তে গিয়ে জলবায়ু নিয়ন্ত্রণ, আমি ছায়ার বইটাকে একটু বেশি ইউজ করব। আবহাওয়া নিয়ন্ত্রণ তো বিশ্ব উষ্ণায়ন তো এর আগেই পড়েছি আমি। এর আগদিন যখন ক্লাস নিয়েছিলাম আমি তখনই বলেছিলাম যে এগুলো জীববৈচিত্র্য চ্যাপ্টারে বারবার আসবে, ঘুরে ফিরে আবার আসছে ওই একই বিষয়গুলো। তো বিশ্ব উষ্ণায়ন অর্থাৎ জীববৈচিত্র্য কীভাবে বিশ্ব উষ্ণায়ন কন্ট্রোল করে সেটা। তো জলবায়ু নিয়ন্ত্রণে জীববৈচিত্র্যের ভূমিকা হেডলাইন করলাম, করে এবার পয়েন্ট করছি বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন এতে আমি লিখবে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে এবং দ্রুত নগরায়নের ফলে জীববৈচিত্র্যের পরিবর্তন ঘটছে। ক্রান্তীয় বনাঞ্চল বহুমাত্রায় কার্বন ডাইঅক্সাইড শোষণ করে বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধ করে। পৃথিবীর বিভিন্ন স্থানে বনাঞ্চল, আচ্ছা এটাকে ছেড়ে দিই এইখান পর্যন্ত, অর্থাৎ বনাঞ্চল কি করছে আমাদের বিশ্ব উষ্ণায়নকে নিয়ন্ত্রণ করছে। আমি এটাকে আবার বলি বিশ্ব উষ্ণায়ন পয়েন্টটাকে, ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে ও দ্রুত নগরায়নের ফলে জীববৈচিত্র্যের পরিবর্তন ঘটছে, ফলস্বরূপ ঘটছে বিশ্ব উষ্ণায়ন। এই বিশ্ব উষ্ণায়ন রক্ষায় উদ্ভিদ বৈচিত্র্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন ক্রান্তীয় বনাঞ্চল বহুমাত্রায় কার্বন ডাইঅক্সাইড শোষণ করে বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধ করে। এরকম বহু বড় বড় ফরেস্ট আছে, যেমন অ্যামাজন ফরেস্ট রয়েছে। এরা এই বনাঞ্চলগুলো, আমাদের ভারতবর্ষেও অনেক বড় বড় ফরেস্ট রয়েছে যা আমাদের বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধ করে। আমাদের উত্তরবঙ্গেও অনেক বড় বড় ফরেস্ট রয়েছে যা বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধ করে। তো এইটা একটা পয়েন্ট হয়ে গেল। 2 নম্বর পয়েন্ট যায় বৃষ্টিপাত। তো বৃষ্টিপাতে আমরা জানি যে পৃথিবীতে যে উদ্ভিদকুল আছে এরা কি করে, এরা মাটি থেকে যে জল নেই সেই জলের মানে অতিরিক্ত অংশটা বাষ্পাকারে বের করে যায়, যাকে আমরা বাষ্পমোচন বলে থাকি। এই বাষ্প উপরে উঠে মেঘের সৃষ্টি হয়, মেঘ থেকে আবার বৃষ্টি হয়, যাকে আমরা জলচক্র বলে থাকি। তো এই বৃষ্টিপাত পয়েন্টটাতে এত কথা তো লিখতে যাব না, অনেক বড় হয়ে যাবে। আমরা লিখব পৃথিবীর বিভিন্ন স্থানে বনাঞ্চল ভৌম জল সংগ্রহ করে বাষ্পমোচন করে এবং বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। এ হয়ে গেল। এরপরে আছে আবহাওয়া। আবহাওয়া তা আবহাওয়াতে আমরা লিখব যে জীববৈচিত্র্য বৃষ্টিপাত নিয়ন্ত্রণ দ্বারা কোনো নির্দিষ্ট পরিবেশের তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণে সাহায্য করে। এই 3টা পয়েন্ট, 3টা প্যারা, সে 2 লাইন করেই হোক, প্যারা করে নোট করব। যে বই থেকে আমাকে ভালো লাগে, আমি প্রান্তিকের 124ও লিখে রেখেছি, যে বই থেকে ভালো লাগে আমি সেখান থেকেই এটাকে ওইভাবে নোট করে নেব। প্রান্তিকে দেখবে তোমরা, প্রান্তিকের 124 পৃষ্ঠা, ছায়ারও 124 পৃষ্ঠায় রয়েছে। অর্থনৈতিক গুরুত্ব যেটা আছে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। অর্থনৈতিক গুরুত্ব, এই অর্থনৈতিক গুরুত্ব মধ্যে একটু বড় করে নিই। অর্থনৈতিক গুরুত্ব অর্থাৎ জীববৈচিত্র্যের অর্থনৈতিক গুরুত্ব, হেডলাইন দেব জীববৈচিত্র্যের অর্থনৈতিক গুরুত্ব। তো এটাতে আমরা যখন লিখব, এটা উদ্ভিদের ভূমিকা, প্রাণীর ভূমিকা, এটাকে আমরা প্রথমে একটু পয়েন্ট করব। তাতে আমরা পয়েন্ট করে লিখতে পারি যে জীববৈচিত্র্য দেশের মূল্যবান সম্পদ ও সমৃদ্ধির পরিচায়ক। তবে উদ্ভিদের ভূমিকা লিখব যে বিভিন্ন প্রকার উদ্ভিদজাত সামগ্রী বিদেশে রপ্তানি করে
বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় যা দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে সাহায্য করে। একইভাবে প্রাণীরটাও একইভাবেই লিখব যে প্রাণীজাত সামগ্রী বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে। এরপরে উদাহরণ এইখান পর্যন্ত এই দুটো পয়েন্ট আমি লিখে নিলাম, লিখে তার নিচে উদাহরণ দিচ্ছি। একটা উদাহরণ আমি এখানে লিখিনি, এখানটায় তোমরা, আমি যেখানে হাত দিচ্ছি এখানটায় তোমরা উদাহরণ লিখবে, মাঝখানে লিখে তারপর নিচের পয়েন্টগুলো দেবে। নিচের পয়েন্টগুলোতে কী আছে? নিচের পয়েন্টটা আছে কাগজ প্রস্তুতিতে আছে। তো কাগজ প্রস্তুতিতে আমরা কি লিখব? আমি ছায়ার বই দেখছি, ছায়ার বই থেকে লিখছে কাগজ প্রস্তুতির মণ্ড প্রকৃতপক্ষে উদ্ভিদ সেলুলোজ তন্তু, বাঁশ, পাট, তুলো, আখ, গম, ধানের খড় প্রভৃতি থেকে এই সেলুলোজ নির্ভর মণ্ড তৈরি হয়। এই সেলুলোজ তন্তুর বিশ্লেষণের জন্য কাগজ শিল্পে বিভিন্ন ফাইব্রোলাইটিক ব্যাকটেরিয়া জাত উৎসেচক ব্যবহার হয়। মানে ব্যাকটেরিয়াটা তো একটা জীববৈচিত্র্য। ব্যাসিলাস সাবটিলিস নামক ব্যাকটেরিয়া কাগজের ব্লিচিং এ ব্যবহৃত হয়। তো দেখা গেল কাগজ শিল্পে জীববৈচিত্র্যের ভূমিকা রয়েছে। আমরা এখান থেকে লিখতে পারি কাগজ ছাড়া তো পৃথিবী অচল আছে। আমরা কম্পিউটার করি, যাই করি, কাগজ লাগছে, বরঞ্চ কম্পিউটারে একটু উন্নত মানের কাগজই লাগছে। এরপরে আমরা চলে যাই, পরের পয়েন্টটা হচ্ছে গৃহ সামগ্রী ও আসবাবপত্র তৈরিতে। গৃহ সামগ্রী ও আসবাবপত্র তৈরিতে এটাকে আমি একটু দেখছি প্রান্তিকের বই কী লেখে। প্রান্তিকের বইয়ের গৃহ সামগ্রী, প্রান্তিকের বইয়ের 125 পাতায় যাও। 125 পাতায় গৃহ সামগ্রী আসবাবপত্র তৈরি। এগুলো আমরা খালি কয়েকবার পড়লে আমাদের মুখস্থ হয়ে যাবে, কারণ এগুলো আমাদের জানা। তো গৃহ সামগ্রী তৈরির জন্য শাল, বাঁশ, গামার, হোগলা, গোলপাতা প্রভৃতি উদ্ভিদ এবং আসবাবপত্র তৈরির জন্য সেগুন, জারুল, শিশু, মেহগনি প্রভৃতি উদ্ভিদ কাজে লাগে। অর্থাৎ প্রভৃতি উদ্ভিদ থেকে আমরা বিভিন্ন প্রকার গৃহ সামগ্রী এবং আসবাবপত্র পেয়ে থাকি। এইটা একটা পয়েন্ট করবে। তারপরে পয়েন্ট হচ্ছে আঠা প্রস্তুতিতে। আঠা সম্বন্ধে আমাদের জানা আছে। আমাদের বুক বাইন্ডিংয়ে আঠা লাগে, এমনি তো এখন কিন্তু আঠাও অনেক উন্নত মানের হয়ে গেছে। যেমন আমরা কুইক ফিক্স পাচ্ছি, মুহূর্তের মধ্যে জোড়া লেগে যাচ্ছে। তো এই আঠাটাতে আমরা লিখতে পারি যে জিওল, শিরিষ, বাবলা প্রভৃতি গাছের আঠা কাষ্ঠশিল্পে, বই বাঁধাই শিল্পে কাজে দরকার হয়। আর একটা আছে অ্যাকাসিয়া স্নেগাল। অ্যাকাসিয়া স্নেগাল থেকে বাণিজ্যিক গদ পাওয়া যায়, যা থেকে আমরা বাণিজ্যিকভাবে এ আঠা তৈরি করতে পারি। তো এই রকম প্রত্যেকটা পয়েন্ট, আমি শুধু এইখানে যেটুকু লিখেছি এটুকুই নয়, আরও পয়েন্ট বই থেকে দেখে নোট করে নিতে হবে, কারণ এখান থেকে অবজেক্টিভ হওয়ার সম্ভাবনা আছে। এরপরে যেমন হচ্ছে উল উৎপাদন। এই উল উৎপাদনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জীববৈচিত্র্য থেকে আমরা উল উৎপাদন করে থাকি। যেমন ভেড়া, ছাগল, খরগোশ প্রভৃতির লোম থেকে বিভিন্ন
প্রভৃতির লোম থেকে আমরা উল পেয়ে থাকি, যা শীত বস্ত্র, বিশেষ করে যা শীত বস্ত্র উৎপাদনে সাহায্য করে। আমি যেরকম এর বই থেকে পড়ি, প্রান্তিক থেকে লেখা আছে, ভেড়া, খরগোশ থেকে প্রাপ্ত উল, তিব্বতী অ্যান্টিলপ এ এক রকমের প্রাণী আছে থেকে উৎপন্ন সাতোষ এবং সাতোষ হচ্ছে মানে ওই লেপেরই মতো হালকা একরকম বস্ত্র তৈরি হয়, যেখানে প্রচণ্ড শীত থাকে সেখানে ব্যবহার হয়। নানা রকম শীত বস্ত্র তৈরি হয়। তো এগুলো সব আমরা জীববৈচিত্র্য থেকে পাচ্ছি। দেখো প্রান্তিকের বইয়ে 8টা পয়েন্ট আছে, মুক্ত উৎপাদনও আছে। তো মুক্ত আমরা সমুদ্র থেকে পাই, ঝিনুকের মধ্যে থাকে, সামুদ্রিক ঝিনুক থেকে সৃষ্ট মুক্ত, যেগুলো আমরা বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। তো এই পয়েন্টগুলোকে প্রত্যেকটা কমসে কম 1.5 লাইন, 2 লাইন, 2.5 লাইন করে করে পয়েন্টগুলো আমাদেরকে নোট করে নিতে হবে, কারণ এটাই শুধু 3 মার্কের জন্য চলে আসতে পারে। অর্থনৈতিক গুরুত্ব যেটা আছে সেটাই শুধু 3 মার্কের জন্য চলে আসতে পারে। এরপরে হচ্ছে শিল্প ও সাহিত্যে প্রভাব। শিল্প ও সাহিত্যে প্রভাব, তো এটাকে আমি ছায়ার বই থেকেও লিখতে পারি, প্রান্তিক থেকেও লিখতে পারি। যে আমি ছায়া থেকে পড়ছি, মানুষ শুধু জৈবিক ক্রিয়ায় বাঁচে না, জীবনের মান উন্নয়নে তার কাছে নান্দনিকতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহিত্য, চিত্রকলা, ভাস্কর্য, গীত, বাদ্য প্রভৃতি মানুষের সমস্ত নান্দনিকতা দিকগুলিতে বন্যপ্রাণ এবং তার বৈচিত্র্য বিভিন্ন ভাবে প্রভাব বিস্তার করে। তো দেখা যাচ্ছে এগুলো থেকে আমরা পাচ্ছি। আবার প্রত্যেকটা পয়েন্টই আবার বিশ্লেষণের রয়েছে। যেমন আমি প্রান্তিক থেকে পড়ছি যে বহু প্রাচীন কাল থেকে আমাদের সাহিত্য, কবিতা, গল্প, কাব্য, বন্যপ্রাণীর বর্ণনা পাওয়া যায়। নৈসর্গিক দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য, নানান জীববৈচিত্র্য আমাদের মনকে নির্মল আনন্দ দেয়। এই কারণে প্রতি বছর অসংখ্য মানুষ পৃথিবীর জীববৈচিত্র্য সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা স্থানগুলো ভ্রমণ করে। এর থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। উদাহরণ দিয়েছি, যেমন সিঙ্গাপুরের জুরং পার্ক। আমাদের তো দার্জিলিং রয়েছে, দার্জিলিংয়ে বহু স্পট আছে যেগুলোতে আমরা এইখান থেকে মানে সাহিত্য, আমি সাহিত্য যখনই প্রশ্ন উঠলো তো আমার মনে পড়লো বিশেষ করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনি মাঝে মধ্যেই দার্জিলিং যেতেন। দার্জিলিং বলতে এখন যে আমরা যে দার্জিলিং ওই জায়গাটা নয়, ছাত্ররা তো বেড়াতে গেছিলো, আমরা যদিও একটু রাত্রিবেলায় পার হয়ে যায়। করোনেশন ব্রিজ আসার সময় ছেলেরা হয়তো দেখেছে, এটা করোনেশন ব্রিজ আছে তিস্তা নদীর উপরে। ওই ব্রিজ থেকে মানে বেশ কিছুটা উপরে উঠতে গেলেই আমরা একটা জায়গা পাবো, যে জায়গাটাকে বলা হয় মংপু। পাহাড়টার নাম হচ্ছে মংপু পাহাড়। এই মংপু পাহাড়ে উপরে কুইনাইনের চাষ করা হয় প্রচুর পরিমাণে। ওই জন্য এটাকে সিটি অফ কুইনাইন বলা হয়। ওখানে একটা কুইনাইন ফ্যাক্টরিও রয়েছে, কুইনাইন কারখানা রয়েছে। আর পাশেই তুমি দেখতে পাবে একটা কাঠের বাংলো, সুন্দর একটা কাঠের বাংলো রয়েছে। তো ওই কাঠের বাংলোটা অ্যাকচুয়ালি মৈত্রী দেবীর ছিল, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নয়, মৈত্রী দেবীর। তো কবিগুরু মাঝে মধ্যে ওখানে যেতেন এবং সেখানে থাকতেন। তো সেটা এখনও সংরক্ষণ করা আছে, আমরা বেড়াতে গেলে সেটা দেখতেই পারি। ওখানে কবিগুরুর ওটা একটা মিউজিয়ামের মতো করে দেওয়া হয়েছে। তার যে লন আছে, ফাঁকা জায়গাটা, ওখানে বসলে আসলেই মনে সাহিত্য ভেসে আছে, কবিতা ভেসে আসে। এত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আছে, না গেলে ঠিক বোঝা যায় না। আমরা যারা মানসিক অবসাদে ভুগি, ডাক্তাররা অনেক সময় বলে যে আপনি একটু বেড়াতে যান। মেন্টাল ডিপ্রেশনে যারা ভুগে,
তারা হয়তো এই সমস্ত জায়গায় ঘুরতে গেলে তাদের মানসিক যে অশান্তি আছে সেটা অনেকটাই ট্রিটমেন্ট হয়ে যায়, ওষুধও লাগে না, তো এইসব ঠিক হয়ে যায়। তো আজকে যে পয়েন্টগুলো আলোচনা করলাম, এখন ধরা যাক আমার যে পয়েন্টগুলো ছিল, তো খাদ্য উৎপাদন ছিল, ড্রাগ ও ওষুধ প্রস্তুত ছিল, জলবায়ু নিয়ন্ত্রণ ছিল, অর্থনৈতিক গুরুত্ব, শিল্প সাহিত্য। এবার ধরা যাক এটা 3 মার্কসের আসলো, যে জীববৈচিত্র্যের গুরুত্ব লেখা, যেমন কিংবা 18 সালের প্রশ্নটা আমি পড়লাম যে মানব জীবনে জীববৈচিত্র্যের গুরুত্বগুলি আলোচনা করো, মাত্র 3 মার্কস দিয়েছে। তা আমি কি করব, এত কথা লিখতে পারবো? তা আমি লিখব মানব জীবনে জীববৈচিত্র্যের গুরুত্ব, হেডলাইন দিয়ে 1 নম্বর পয়েন্ট খাদ্য উৎপাদন লিখব পুরোটাই। তারপরে ড্রাগ ও ওষুধ প্রস্তুত লিখব, জলবায়ু নিয়ন্ত্রণটা বাদ দিব, অর্থনৈতিক গুরুত্বটা লিখব। লেখে এর নিচে লিখব এছাড়া জলবায়ু নিয়ন্ত্রণ অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন, বৃষ্টিপাত নিয়ন্ত্রণ, আবহাওয়া নিয়ন্ত্রণে ও শিল্প সাহিত্যে এই জীববৈচিত্র্যের যথেষ্ট প্রভাব রয়েছে। এই 3টা পয়েন্টকে লিখে দিয়ে ওটা আলাদা করে লিখে দিলাম। আমরা যখনই কোনো জিনিসকে ছোট করব তা আমি ভাববো যে এটা কয় মার্কের আছে, তো 3টা পয়েন্টকে আমি লিখলাম, লেখার পর বাকিটাকে এছাড়া করে আমি ছোট করে লিখে দিলাম। আবার আমি আগেই বললাম যে প্রত্যেকটা 2 মার্ক কিংবা 3 মার্কের করে আসতে পারে। যেমন খাদ্য উৎপাদনে জীববৈচিত্র্যটা 2 মার্কে আসবে, তো উদ্ভিদের ভূমিকা, প্রাণীর ভূমিকা লিখে দিলাম। আবার ড্রাগ ঔষধ প্রস্তুতিতে উদ্ভিদের ভূমিকা, প্রাণীর ভূমিকা লিখে দিলাম, 2টা পয়েন্ট হয়ে গেল। জলবায়ু নিয়ন্ত্রণ আসলো, তো এখানে আমি 3 পয়েন্ট দিয়ে রেখেছি, ওটা হয়ে গেল। অর্থনৈতিক গুরুত্ব এটা 3 মার্কের যদি আসে, আমি এখানে 4-5টা 6টা পয়েন্ট করে রেখেছি, কোনো অসুবিধা হবে না। শিল্প সাহিত্যের 2 মার্কের জন্য আসতে পারে। তো শিল্প সাহিত্যের এটা আমার মনে হচ্ছে প্রান্তিকটাই বেটার। এছাড়া রায়ান মার্টিনের এই প্রশ্নটা সলভ করা হয়েছে, এটা রায়ান মার্টিন হচ্ছে 383 পৃষ্ঠায়, কাজে 383 পৃষ্ঠা তোমরা দেখবে, দেখে উত্তরগুলো করে আজকের যা ক্লাস হলো সেই ক্লাসটাকে তোমরা অবশ্যই নোট করবে। এই আমরা ছবিতে দেখতে পাচ্ছি, যেমন আমার প্রথম পয়েন্ট ছিল খাদ্য উৎপাদন। এখন খাদ্য উৎপাদনের জীববৈচিত্র্য, আমাদের কতগুলো জীব প্রাকৃতিকভাবে সৃষ্টি আছে, কতগুলো আমরা সংকর জাতের, এখন বিজ্ঞানের উন্নতির সাথে সাথে আমরা সংকর জাতের উৎপাদন করি, যেমন পোলট্রি পাখি, এখানে যেরকম ছবি দেয় পোলট্রি পাখি, যেমন মুরগি, হাঁস মুরগি পালন। তো আমরা বাজারে গেলে দেখতে পাবো যে আমাদের দেশি মুরগির চাইতে এখন মানুষ যা মুরগির মাংস খায়, তাতে দেশি মুরগির চাইতে অনেক বেশি পোলট্রি মুরগির মাংস মানুষে খায়। যদি ধরা যাক এই পোলট্রি মুরগি না হতো, তাহলে আমাদের খাদ্যে কত সমস্যা হয়ে যেত। এইরকম আমরা অধিক দুগ্ধ উৎপাদনকারী গরু, তারপরে শঙ্কর জাতের মাছ, শঙ্কর জাতের ধান, এগুলো আমরা এখন পেয়ে গেছি। এই যে ওষুধ প্রস্তুতিতে এখন আমি যে এই যে মংপু পাহাড়ের কথা বললাম, যাকে সিটি অফ কুইনাইন বলা হয়, সেখানে গেলেই তোমরা কুইনাইনের গাছ দেখতে পাবে, যা থেকে সিঙ্কনা গাছের ছাল থেকে এই কুইনাইন পাওয়া যায়, এবং এই কুইনাইন থেকে বিভিন্ন ঔষধ তৈরি হয়। এমনকি এবার কোভিড-19তেও এই বিভিন্ন রকমের কুইনাইন ইউজ হয়েছে। হ্যাঁ, তো এই কুইনাইন পাওয়া যায়। তারপরে এই যেরকম বিভিন্ন রকমের ধান গাছের ছবি এখানে আছে, ধান। তা আমরা তো গ্রামাঞ্চলে বাস করি, কত রকমের ধান হয়, কিন্তু আগেকার ধান কী ছিল? আউশ, আমন আর বোরো। এখন কত রকমের ধান, এবং শঙ্কর জাতের ধান। এই ধানগুলো থেকে যত রকমের হবে, আমরা একটা চাষি সেটাই চাষ করবে যাতে টাইম কম লাগবে এবং ফলনটা বেশি হবে, খরচ কম হবে। চাষি সবসময় চাই তার বেনিফিট এবং তার ফুড ভ্যালু। মানুষ কিনবে কখন? যখন ওটা টেস্টি হবে এবং ফুড ভ্যালু হবে। তো সমস্ত দিক বিচার করেই এগুলো ব্যবহৃত হয়। এখানে যেরকম প্রান্তিকের বইয়ে এই বিষয়গুলো আমরা যদি দেখি, যেমন এই যে জীববৈচিত্র্য থেকে আমরা ফার্নিচার তৈরি করছি, আসবাবপত্র, বাড়ির জন্য দরজা, জানলা, এগুলো সবই মূল্যবান কাঠ। হ্যাঁ, চন্দন কাঠ এখন তো এত বেশি দাম,
যে এগুলো থেকে মানুষ ফার্নিচার করার কথা ভাবতে পারে না। তারপরে এই যে জ্বালানি, কাঠ থেকে আমরা জ্বালানি তৈরি করি। আবার এই কাঠগুলো এই বড় বড় গাছপালা যখন মাটির তলায় চলে যায়, তো তার থেকেই তো গাছের জীবাশ্ম হয়ে কয়লা উৎপাদন হয়। এই কয়লা আমাদের জ্বালানি হিসাবে ব্যবহার হয়, তাছাড়া বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হয়। এই যে এখানে রেশম তন্তু আছে, তা আমাদের মালদা জেলা তো রেশমের জন্য বিখ্যাত ছিল, যদিও এখন এই ব্যবসাটা অনেকটা ডাউন খেয়ে গেছে। তো রেশমগুলো দেখতে পাচ্ছি আমরা, আমাদের বাইরে থেকেও রেশম আসে, এখানে রেশমের ব্যবসা এখনও চলে। তারপরে উল, যার থেকে আমরা শীত বস্ত্র ব্যবহার করি, সোয়েটার তৈরি করি, কোট প্যান্ট মানে শীতে ব্যবহার করে থাকি আমরা। এরপরে চলো দেখো, এই যে মধু, মোমও অনেক কাজে লাগে। মধু তো পরম উপাদেয় খাদ্য, কাজেই এগুলো অর্থনৈতিক মূল্য রয়েছে, এগুলো আমরা বিদেশেও রপ্তানি করে থাকি। আবার এই যে ইসবগুল, এর অর্থকরী গুরুত্ব আছে। এখানে আছে সিংকোনা উদ্ভিদ, যার থেকে কুইনাইন পাওয়া যায়। তারপরে এই যে নয়নতারা, ক্যান্সার রোগের চিকিৎসা অবজেক্টিভ হয়ে যায়। দেখো, ক্যান্সার রোগের চিকিৎসার জন্য নয়নতারা উদ্ভিদ ব্যবহার করা হয়। আচ্ছা, আরেকটা যে আর্মাডিলো, এটাকে দেখি। এই যে আর্মাডিলো এক ধরনের প্রাণী আছে, কুষ্ঠরোগ সংক্রান্ত গবেষণার কাজে লাগছে। তাহলে এই যে জীব বৈচিত্র্য যত থাকবে, আমরা তো খুব সংক্ষেপে বললাম, কত রকমের জীব যে রয়েছে তার হিসেব নেই, এবং প্রত্যেকটা জীবের মানব জীবনে যথেষ্ট গুরুত্ব রয়েছে। কাজেই এই জীববৈচিত্র্য আজকে যে আলোচ্য বিষয়, সেটা তোমরা নোট তৈরি করে নেবে, এবং নোট তৈরি করে সেটাকে তোমরা রেডি করবে। আর আজকে যেটুকু আলোচনা হলো অবশ্যই রিভিউ করে নোট করে নেবে। এখন আমার যে এগুলো আগেকার যে ভিডিওগুলো, সেটাও গ্রুপেও দেওয়া আছে, ইউটিউবে দেওয়া আছে, ফেসবুকে দেওয়া আছে। আগের ভিডিওগুলো, বিশেষ করে বংশগতি আর কোষ বিভাজনটা এখন দিতে শুরু করেছি আমি। তো এই ভিডিওগুলো দেখে যদি কোনোটা দেখার প্রয়োজন হয়, সেটা করে নেবে। আর এছাড়া আরও একটা কথা, যে আগে যে দুটো চ্যাপ্টার পড়িয়েছিলাম আমরা গোড়াতে, বিশেষ করে চলন, তারপরে স্নায়ুতন্ত্র, হরমোন, চলন গমন, এই চ্যাপ্টারগুলোর যে ক্লাস নোট হয়েছিল, ক্লাসের খাতা, সেই খাতা দেখে তোমরা রেগুলার প্র্যাকটিস করবে। আরও একটা ইম্পর্ট্যান্ট কথা আমি বলি, সেটা হচ্ছে যে তোমাদের কাছে যে গত বছরের যে আছে, বিশেষ করে টেস্ট পেপার, পর্ষদের টেস্ট পেপার, সেই পর্ষদের টেস্ট পেপারের এখন প্রত্যেক সপ্তাহে না পারলে কমসে কম দুটো করে স্কুল তোমরা রেগুলার সলভ করো। উত্তরগুলো ভাবো, দেখবে যে উত্তরগুলো খুব সহজ নয়। অবশ্যই কোনটার কী উত্তর হবে ভাবো। সন্দেহ হলে আমার সঙ্গে যোগাযোগ করে উত্তরগুলো বইয়ে কমসে কম ওই প্রশ্নটা লিখে উত্তরটাকে পোস্টিং করে দাও, যে উত্তরটা কোন বইয়ের কত পাতায় আছে এবং কী পয়েন্টে উত্তর দিতে চাও। যদি 2 মার্কসের আছে তো কী পয়েন্ট দিবে, 3 মার্কসের আছে তো কী পয়েন্ট দিবে। এইভাবে তোমরা সপ্তাহে অন্তত জীবনবিজ্ঞানের ক্ষেত্রে 2টা করে আর কি স্কুল অবশ্যই করো, নাহলে তোমরা পিছিয়ে পড়বে। কাজে করে যাও। আগামী দিনে বোর্ড কিভাবে পরীক্ষা নেবে না নেবে, এগুলো এখন মাথা ঘামায় না। কারণ তোমরা যারা ভালো করতে চাও, সায়েন্স নিয়ে পড়তে চাও, তোমাদের কিছু বাদ দিয়ে পড়লে হবে না, সব কিছুই পড়তে হবে। কারণ যখন 11-12 যাবে তখন তো সবই লাগবে। কাজে কিছু বাদ দিয়ে পড়ার দরকার নাই। সবাই ভালোভাবে প্রস্তুতি নাও। সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ।